তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ভিসকোসিটি কিছু একটু দেখেছিলাম, অল্প কিছুটুকু দেখার চেষ্টা করেছিলাম। তো আজকে হচ্ছে মেইনলি এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের লাস্ট ক্লাসে একটা জিনিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে মনে করো আমাদের যে নদীর কথা বলেছিলাম, যে নদীতে যে নিচের যে একদম তলদেশ যেটা বলি, এটা হচ্ছে নদীর তলদেশ যদি হয়, আমরা দেখা যাবে কি, দেখা যাবে যে উপরের দিকে তোমার এই এয়ারের সার্কুলেশনের জন্য দেখা যাচ্ছে উপরের গুলো দেখা যাচ্ছে একটু বেশি ভেলোসিটি পাচ্ছে। তার যত ডেপথের দিকে যাচ্ছি আমরা, ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, একদম নিচের দিকে একদম তলদেশে যখন এসে পৌঁছাবো তখন দেখা যাবে যে ভেলোসিটি জিরো। সেই জিনিসটাই এই গ্রাফে এখানে রিপ্রেজেন্ট করছে। কিভাবে? দেখো, এই নিচের এই লেয়ারটাকে বলা হচ্ছে সলিড বাউন্ডারি এটা। আর এই জিনিসটা হচ্ছে ডেপথ, মানে হচ্ছে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে আমি একদম সলিড বাউন্ডারি দিকে যাচ্ছি, তত কি হচ্ছে আমাদের ভেলোসিটি কমতেছে। তার মানে হচ্ছে সলিড বাউন্ডারিতে এসে আমার ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। এরপরে সলিড বাউন্ডারি থেকে আমি যত উপরের দিকে যাব, সারফেসের দিকে যেতে থাকবো, তত কি হচ্ছে আস্তে আস্তে করে ভেলোসিটি বাড়তেছে। তো এখন এই এই যে গ্রাফটাতে কি দেখা যাচ্ছে, গ্রাফে বলা হয়েছে যে এই লেয়ারটা নিয়েছি আর আমরা তার অ্যাডজেসেন্ট তার আপার লেয়ারটা নিয়েছি। ঠিক আছে, সো এখন যত উপরের দিকে যাব তত ভেলোসিটি বাড়তেছে। তার মানে কি নিচের লেয়ারের তুলনায় উপরের লেয়ারটা ভেলোসিটি কিছুটা বেশি হবে, তাই না? তো সেই জন্যই আমরা বলেছি ইউ প্লাস ডিইউ। আর এই দুইটা লেয়ারের মধ্যবর্তী যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে ডিওয়াই। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তো এই দুইটা লেয়ারের মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডিওয়াই। তো এখন কি হচ্ছে ঘটনাটা, দেখো উপরের লেয়ারটা যখন যেতে চাবে তখন কি হবে, নিচের লেয়ারের যে মলিকুল গুলো তাদেরকে কি কোহেসিভ ফোর্স বা মোমেন্টাম এক্সচেঞ্জের জন্য কি করবে, সেই লেয়ারের মলিকুল গুলোকে দেখা যাবে যে তারা কাছে রাখার চেষ্টা করবে, মানে যেতে দিবে না, একটা রেসিস্টেন্স ক্রিয়েট করবে। সো তার মানে যখন একটা রেসিস্টেন্স ক্রিয়েট করবে তখন একটা কি হবে, একটা শিয়ার স্ট্রেস রেসিস্ট্যান্স ক্রিয়েট হবে। সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ভিসকোসিটি। তাহলে কি বোঝা যায়, ভিসকোসিটি হচ্ছে ফ্লুইডের একটা প্রপার্টি, যেটা কি ডিটারমাইন করবে, যেটা হচ্ছে এই যে শিয়ার স্ট্রেসের যে রেসিস্ট্যান্স, এই যে এখানে যেটা রেসিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, সেই সেই জিনিসটা ডিটারমাইন করবে, সেটাকে আমরা বলতেছি মেইনলি ভিসকোসিটি। যেটা ইন জেনারেল আমরা একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ফ্রিকশন। বাট ফ্রিকশন ওয়ার্ডটা হচ্ছে সলিড স্টেটের ক্ষেত্রে, বাট আমরা যখন ফ্লুইডের দুইটা লেয়ারের মধ্যে এই ঘটনাটা করতেছে, তখন আমরা সেই জিনিসটাকে বলতেছি কি, সেই জিনিসটাকে বলতেছি আমরা ভিসকোসিটি। ঠিক আছে, জিনিসটা ফ্রিকশনের মতোই। দ্যাট মিনস যেটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স দিচ্ছে ফ্লো হওয়ার জন্য, যে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, ফ্লুইডের ফ্লো হওয়ার জন্য যে রেসিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিসকোসিটি। সেটাকে আমরা যেভাবে মেজার করতেছি। আর এই ভিসকোসিটিটা কি জন্য হচ্ছে, ভিসকোসিটি এই যে রেসিস্ট্যান্সটা যে ক্রিয়েট হচ্ছে, এটার মেইন রিজন হচ্ছে আমাদের মলিকুল গুলোর যে কোহেশন আছে বা মোমেন্টাম এক্সচেঞ্জ আছে, সেটার জন্য হচ্ছে এই ঘটনাটা ঘটতেছে। সো এটাই বলা হচ্ছে ভিসকোসিটি অফ ফ্লুইড ইজ ডিউ টু দ্য কোহেশন এন্ড ইন্টারঅ্যাকশন বিটুইন পার্টিকলস। এখন আমরা এই জিনিসটা পড়বো আর হচ্ছে গ্রাফটা মিলাবো। এখানে বলা হচ্ছে when two layers of fluid at a distance dy apart। এখন দেখো আমাদের দুইটা ফ্লুইডের লেয়ার আছে, দুইটা লেয়ারের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে আমাদের dy। দুইটা লেয়ারের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে dy। ঠিক আছে, সেটা বলা হয়েছে যে মুভ ওয়ান লেয়ার ওভার দ্য আদার এট ডিফারেন্ট ভেলোসিটিস। দ্যাট মিনস দুইটা লেয়ার দুইটা ভিন্ন ভিন্ন ভেলোসিটি নিয়ে যাচ্ছে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার। ঠিক আছে, একটা লেয়ার নিচের লেয়ারটা যাচ্ছে যেখানে ইউ ভেলোসিটি নিয়ে, উপরের লেয়ারটা যাচ্ছে ইউ প্লাস ডিউ, মানে কিছুটা বেশি ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, তো সেই ভেলোসিটি নিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সেখানে একটা ঘটনা ঘটতেছে, যেটা হচ্ছে শিয়ার স্ট্রেস অ্যাক্টিং বিটুইন দ্য ফ্লুইড লেয়ার্স। তখন দেখা যাচ্ছে এই দুইটা লেয়ারের মধ্যে একটা শিয়ার স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো তাহলে দেখা যায় কি, যে the top layer causes a shear stress on the adjacent lower layer while the lower layer causes a shear stress on the adjacent top layer. That means তার মানে একটা লেয়ার তার adjacent লেয়ারের সাথে কি হচ্ছে, একটা shear stress এর কি হচ্ছে জেনারেট হচ্ছে adjacent লেয়ারের সাথে। কিভাবে জেনারেট হচ্ছে, এই যে একটা লেয়ার কি মুভ ফ্লো হতে চাচ্ছে, কিন্তু কি তার কোহেশনের জন্য নিচের লেয়ারের মলিকুলগুলোর সাথে উপরের লেয়ারের মলিকুলগুলো কোহেশনের জন্য কি হচ্ছে, তাকে রেসিস্ট করার একটা প্রবণতা তৈরি হচ্ছে। তো সেই জন্যই কিন্তু এই শিয়ার স্ট্রেসটা জেনারেট হচ্ছে একটা লেয়ারের সাথে তার আরেকটা লেয়ারে। ঠিক আছে, দিস শিয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল। শিয়ার স্ট্রেসটাকে আমরা মেইনলি হচ্ছে টাউ দিয়ে প্রকাশ করি। এই শিয়ার স্ট্রেসটা কিসের সাথে প্রপোর্শনাল, এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে তাদের ভেলোসিটির যে চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি,
উইথ রেসপেক্ট টু ওয়াই, তার মানে হচ্ছে দুইটা লেয়ারের যে ডিফারেন্স, দুইটা লেয়ারের আচ্ছা আচ্ছা বলো তো আমাদের এই উপরের আপার লেয়ার এই লোয়ার লেয়ার এই দুইটা লেয়ারের মধ্যে ভেলোসিটি চেঞ্জ কত? নিচের লেয়ারটা হচ্ছে ভেলোসিটি ইউ আর উপরেরটা হচ্ছে ইউ প্লাস ডিউ, তার মানে এই দুইটা লেয়ারের ভেলোসিটি চেঞ্জ কত বলো তো? তার মানে ডিইউ। তার মানে এই ডিইউ উইথ রেসপেক্ট টু ওয়াই, রেসপেক্ট টু ওয়াই মানে হচ্ছে তাদের দুইটার মধ্যবর্তী যে ডিফারেন্স, সে রেসপেক্টে যে তাদের যে ভেলোসিটি চেঞ্জ, সেইটার রেটটা হচ্ছে কিসের সমানুপাতিক? আমাদের যে শিয়ার স্ট্রেস, সেই শিয়ার স্ট্রেসের সমানুপাতিক। দ্যাট মিন্স টাউ ইজ প্রপোর্শনাল টু ডিইউ ডিভাইডেড বাই ডিওয়াই। বুঝতে পারছো কিভাবে আসছে জিনিসটা? কারোর কি কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। স্যার আরেকবার যদি। আচ্ছা, জিনিসটা বলা হচ্ছে কি, এই যে শিয়ার স্ট্রেসটা জেনারেট হচ্ছে কোথায়? শিয়ার স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে মনে করো উপরের লেয়ারটা তার নিচের লেয়ারে, তার মানে হচ্ছে একটা লেয়ার তার অ্যাডজেসেন্ট লেয়ারের কাছে কাছে কি হচ্ছে শিয়ার স্ট্রেসটা জেনারেট হচ্ছে। এই শিয়ার স্ট্রেসটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? টাও। এই শিয়ার স্ট্রেসটা কিসের সমানুপাতিক? শিয়ার স্ট্রেস এই টাওটা হচ্ছে আমাদের এই যে অ্যাডজেসেন্ট লেয়ার মানে হচ্ছে এই উপরের লেয়ার আর নিচের লেয়ার, এই লেয়ারের যে ভেলোসিটি চেঞ্জ কত বলতো? ডিইউ। ভেলোসিটি চেঞ্জ কত বলতো? এখানে ডিইউ। তার মানে ভেলোসিটি চেঞ্জটা কিভাবে বের করছে? এই দুইটার উপরেরটা ভেলোসিটি ইউ প্লাস ডিইউ মাইনাস নিচেরটার ভেলোসিটি ইউ, তাহলে কত আসতেছে? ডিইউ, তাই না? সো এই ডিইউ উইথ রেসপেক্ট টু কিসের পার্সপেক্টিভে? ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে পার্সপেক্টিভে এই দুইটা লেয়ারের মধ্যবর্তী যে ডিফারেন্স, মধ্যবর্তী ডিফারেন্সটা কত? ডিওয়াই। তার মানে এই ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ওয়াই ইজ, মানে উইথ রেসপেক্ট টু ওয়াই তাদের লেয়ারের যে ডিফারেন্স ইজ প্রপোর্শনাল টু কত? ইজ প্রপোর্শনাল টু হচ্ছে তাদের যে শিয়ার স্ট্রেস। বুঝা গেছে নাকি কারো কোনো সমস্যা আছে? স্যার বুঝছি। আচ্ছা, তো যদি বুঝে থাকো তাহলে দেখো এই যে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে ইকুয়াল টু সাইন আনলাম আর হচ্ছে একটা মিউ সাইন আনলাম। ঠিক আছে, মিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি যে এই যে এই কনস্ট্যান্ট, এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটাকে আমরা বলা হচ্ছে যে ডাইনামিক ভিসকসিটি, বা আমরা এটাকে ভিসকসিটি দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, তার মানে এই মিউটাকে আমরা বলতেছি যে কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলতেছি ভিসকসিটি। আর ডিইউ বাই ডিওয়াই এটাকে আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, রেট অফ শিয়ার স্ট্রেস অর রেট অফ শিয়ার ডিফর্মেশন অর ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর এই টাউটা কি? টাউটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস। তো এখন তাহলে আমরা যেটা করব যে তাহলে দেখো আমাদের এই ফর্মুলাটা থেকে, এই ইকুয়েশনটা থেকে আমরা এই মিউটা এই সাইডে রাখলাম, ডিইউ বাই ডিওয়াই মানে ভেলোসিটি গ্রেডিয়েন্টকে এই সাইডে যদি নিয়ে যায় তাহলে জিনিসটা কি এভাবে লেখা যায় না? লেখা যায়? কি কারো কি কোনো সমস্যা হচ্ছে? বুঝলাম না বিষয়টা, সবাই চুপ কেন এত? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো তাহলে যদি এরকম ভাবে লেখা যায় তাহলে আমরা ভিসকসিটিকে একটা ভাবে সংজ্ঞায়িত করব, সেটা হচ্ছে যে শিয়ার স্ট্রেস, কতটুকু শিয়ার স্ট্রেস প্রয়োজন আমাদের এক ইউনিট পরিমাণ শিয়ার স্ট্রেন জেনারেট করার জন্য, কতটুকু শিয়ার স্ট্রেস প্রয়োজন সেটাকে হচ্ছে আমরা মেনলি ভিসকসিটি বলতেছি। এখন হচ্ছে ইউনিট ভিসকসিটির যে ইউনিট, সেটা এসআই ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা কিভাবে আসছে দেখো, এখানে টাউ মানে শিয়ার স্ট্রেস, স্ট্রেস বলতে আমরা কি বুঝি? ফোর্স বাই এরিয়া লিখেছি। আর ডিইউ বলতে কি বোঝায়? ভেলোসিটি যে চেঞ্জ, তার মানে কি ভেলোসিটি যে ইউনিট লেংথ পার টাইম, সেটাই হচ্ছে কি ডিইউ। আর ডিওয়াইটা কি বোঝাচ্ছে? ডিওয়াই হচ্ছে দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে বুঝাই বলতো? লেংথ। তার মানে এই ডিওয়াইটাকে লিখতেছে কি লেংথ। তাহলে সেই জিনিসটাকে এখন এরিয়াটাকে আমরা লিখতেছি কি? এরিয়াকে লেখা যায় লেংথ স্কয়ার, তাই না? তাহলে সেই জিনিসটাকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে লেখা যায় যে ফোর্স টাইম ডিভাইডেড বাই লেংথ স্কয়ার। তাহলে এসআই ইউনিটটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটাই হচ্ছে কি ভেলোসিটির এসআই ইউনিট। এখন এই এসআই ইউনিট মনে রাখার সাথে সাথে আমাদের একটা সিজিএস ইউনিটও মনে রাখতে হবে, সেটা হচ্ছে পয়েস। কারণ হচ্ছে পরীক্ষায় আমাদের এসআই ইউনিটে না দিয়ে আমাদের পয়েসে দিতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পয়েস থেকে এসআই ইউনিট মানে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিতে হবে। তো এখন পয়েসের জন্য দেখা যায় যে 1 পয়েস ইকুয়াল টু
0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এখন 1 পয়েস না দিয়ে তোমাদের হয়তো সেন্টিপয়েস ওয়ার্ডটা ইউজ করতে পারে। সেন্টিপয়েস কিভাবে? 1 সেন্টিপয়েস হচ্ছে 0.01 পয়েস। 0.01 পয়েসকে তখন আবার তোমরা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার কনভার্ট করে নিবা। বুঝতে পারছো? তার মানে আমার এই জিনিসটা পরীক্ষার জন্য খুবই লাগবে, ইম্পর্টেন্ট। আমাদের পয়েস ইউনিটে দিয়ে দিলে পয়েস থেকে আমাদের নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার নিতে হবে। বুঝতে পারছো? 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। জি বুঝতে স্যার। পারছো? এখন হচ্ছে কাইনেটিক ভিসকোসিটি। কাইনেটিক ভিসকোসিটি কি জিনিস? কাইনেটিক ভিসকোসিটি হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? সেটা হচ্ছে ভিসকোসিটি আর ডেনসিটির যে রেশিও, সেটাকে বলা হচ্ছে কাইনেটিক ভিসকোসিটি। ভিসকোসিটিকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি আর ডেনসিটিকে আমরা রো দিয়ে প্রকাশ করি। তাহলে কাইনেটিক ভিসকোসিটির জন্য এসআই ইউনিটে পাওয়া যাচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে? এখন এখানে আরেকটা আমাদের সিজিএস ইউনিট মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রোক। কাইনেটিক ভিসকোসিটির জন্য সিজিএস ইউনিট হচ্ছে স্ট্রোক। আর কাইনেটিক ভিসকোসিটিটাকে আমরা এই যে সাইনটাকে, এটাকে আমরা বলতেছি নিউ দিয়ে প্রকাশ করি। সো তাহলে কাইনেটিক ভিসকোসিটির ইউনিটটা হচ্ছে স্ট্রোক। এখন স্ট্রোক থেকে আমরা এই এসআই ইউনিট মিটার স্কয়ার পার সেকেন্ডে কিভাবে যেতে পারি? 1 স্ট্রোক ইকুয়াল টু 10⁻⁻⁴ মিটার স্কয়ার পার সেকেন্ড। এই জিনিসটা মনে রাখবা, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের স্ট্রোকে দিয়ে দিবে ইউনিটটা, সেটাকে হয়তোবা এই এসআই ইউনিটে তোমার নিতে হবে মিটার স্কয়ার পার সেকেন্ডে। একইভাবে সেন্টি স্ট্রোক মিন্স 0.01 স্ট্রোক। এখন চলে আসবো নিউটনস ল অফ ভিসকোসিটি। নিউটনের ভিসকোসিটি লটা আসলে কি বলতেছে? একটু আগে আমরা জিনিসটা দেখে আসতেছি। নিউটনের ল অফ ভিসকোসিটি বলতেছে যে আমাদের শিয়ার স্ট্রেস, একটা ফ্লুইডের যে শিয়ার স্ট্রেস, ঠিক আছে, যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় আমাদের শিয়ার স্ট্রেনের, তাহলে সেটাকে আমরা কি বলবো? নিউটন ল। এটাই হচ্ছে নিউটনের ল। তার মানে নিউটনের ল, এই জিনিসটা আমরা একটু আগে দেখে আসছি, টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। এই যে আমরা একটু আগে দেখে আসছি, টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। এটাই হচ্ছে আমাদের কি? নিউটনের ভিসকোসিটির যে ল, সেটাই। দ্যাট মিন্স আমাদের শিয়ার স্ট্রেসটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু শিয়ার স্ট্রেন। সেটাই হচ্ছে আমাদের নিউটনের ভিসকোসিটির ল। এখন এই নিউটনের ভিসকোসিটির লটা যেই সমস্ত ফ্লুইড গুলো মেনে চলবে সেগুলোকে আমরা বলবো কি? নিউটনিয়ান ফ্লুইড। এখন এই নিউটনের ভিসকোসিটির ল এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কতগুলা ফ্লুইডের কতগুলা টাইপস করব। এই জিনিসটা তোমাদের মানে একটু জোর দিয়ে পড়বা। আমি তোমাদের যে জায়গাগুলোতে বলবো যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালোভাবে, বেশি ভালোভাবে পড়বা। এখন কিছু ফ্লুইডের টাইপ গুলো দেখবো। দেখুন, নিউটনিয়ান ফ্লুইড তার মানে কি? নিউটনের যে ভিসকোসিটির যে লটা, সেটা কি মেনটেন করবে? নিউটনের ভিসকোসিটি লটা কি ছিল? এই লটা যে সমস্ত ফ্লুইড মেনটেন করতেছে সেগুলো কি নিউটনিয়ান ফ্লুইড, তাই তো? তার মানে এই নিউটনিয়ান ফ্লুইডের জন্য দেখা যাচ্ছে কি এই ইকুয়েশনটা ফলো করবে। এই ইকুয়েশনটাকে যদি আমরা এই ইকুয়েশনটার সাথে কম্প্যারিজন করি, দেখো আমরা ইন্টারমিডিয়েটে সবাই একটু শিখে আসছি মনে হয়। এখানে এমটা কি ছিল? স্লোপ। ডিইউ বাই ডিওয়াই, তার মানে এটা কি নির্দেশ করতেছে? স্লোপ। এক্সটা কি? একটা ভ্যালু ছিল, এই ভ্যালুটা হচ্ছে এই ভিসকোসিটি মিউ এর ভ্যালুটা। আর এই কনস্ট্যান্ট এখানে কত? 0, তাই না? তার মানে হচ্ছে এই এই রেখাটা কি বলা যায়? এই রেখাটা একটা সরলরেখার সমীকরণ। কিরকম সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা, তাই তো? বলা যায় না নিউটনিয়ান ফ্লুইডের জন্য? জি স্যার। আচ্ছা, 141 হ্যান্ড রেজ করেছো, তোমার কি কোনো সমস্যা আছে? না স্যার, ভুলে স্যার। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে কি হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ দেখা যাচ্ছে, তাই না? তার মানে নিউটনিয়ান ফ্লুইডের জন্য আমরা যদি এখন একটা গ্রাফ ড্র করি, গ্রাফের ওয়াই অ্যাক্সিসে নিচ্ছে হচ্ছে আমরা স্ট্রেস এর ভ্যালু, দ্যাট মিন্স টাউ এর ভ্যালু, আর এক্স অ্যাক্সিসে নিচ্ছে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স ডিইউ বাই ডিউ এর ভ্যালু নিয়ে যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে মূল বিন্দুগামী যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে কি? নিউটনিয়ান ফ্লুইড। এখন নিউটনিয়ান ফ্লুইডে কিন্তু এই যে লিনিয়ারলি রিলেশনশিপ রয়েছে। লিনিয়ার রিলেশনশিপ কিভাবে বোঝা যাচ্ছে?
দেখো আমাদের এক্সটা যেই হারে চেঞ্জ হচ্ছে ওয়াইটাও ঠিক সেই হারে চেঞ্জ হচ্ছে। মনে করো এই 0 থেকে 1 এ এসেছে এক্সটা, তার মানে ওয়াই এর ভ্যালুটাও কি হবে 0 থেকে 1 এ এসে যে পৌঁছানোর পরে এই বিন্দুটা, তার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটাও 0 থেকে তখন 1 এ আসবে। একইভাবে এক্স এর মানটা 1 থেকে 2 তে আসছে, তখন ওয়াই এর ভ্যালুটা কি হবে 1 থেকে 2 তে এসে এই পয়েন্টটা তখন জেনারেট হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, মানে সমানভাবে বাড়তে থাকবে এক্স ওয়াই। বুঝতে পারছো? এটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। এখন চলে আসবো নন নিউটনিয়ান ফ্লুইড। নন নিউটনিয়ান ফ্লুইড তার মানে কি জিনিস? এই যে নিউটনের লটাকে মেনটেন করবে না, তাই না? তার মানে সেখানে হচ্ছে কোনো সেখানে হচ্ছে জিনিসটা কি কিরকম হবে? নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য যদি আমরা গ্রাফ আঁকি জিনিসটা হচ্ছে এরকম। তার মানে এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে সেখানে কি লিনিয়ার রিলেশনশিপ আছে নাকি নন লিনিয়ার বলো তো? এক্সটা যে হ্যাঁ এক্স আর ওয়াইটা সমানুপাতিক হারে কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। সমানুপাতিক হারে এক্স আর ওয়াই সমানুপাতিক হারে যদি চেঞ্জ না হয়, তার মানে কি আমার টাউ এর সাথে টাউ ইজ নট প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই, তাই না? যদি নন লিনিয়ার হয়, তাই না? তখনই তো নন নিউটনিয়ান ফ্লুইড। তার মানে কি নিউটনের লটা মেনটেন করতেছে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এরকম কতগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন ব্লাড, পলিমার সলিউশন, এগুলো কতগুলো উদাহরণ। এখন তাহলে দেখো, তার মানে এটা হচ্ছে কিছুটা কার্ভেচার হয়ে আছে নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য। যেটাও এখানে আরেকটা বিষয় হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইডটাও কিন্তু আমাদের হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, মানে 0 বিন্দু থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? কিন্তু সেটা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ থাকতেছে। এখন চলে আসতেছে আমরা প্লাস্টিক ফ্লুইড। প্লাস্টিক ফ্লুইডের জন্য আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক আর এটা হচ্ছে থিক্সোট্রপিক সাবস্টেন্স। আইডিয়াল প্লাস্টিক বা বিগিংহাম প্লাস্টিক। এখন কথা হচ্ছে প্লাস্টিক ফ্লুইড, কথাটা শুনে তোমরা আসলে বলতে পারো ফ্লুইডের মধ্যে আসলে প্লাস্টিক জিনিসটা মানে কিভাবে কি জিনিসটা কিরকম শোনা আছে? জিনিসটা হচ্ছে যে প্লাস্টিক ফ্লুইড বলতে আসলে কিরকম বোঝা যাচ্ছে, যে যেমন হচ্ছে সুয়েজ যে স্লাজ, তো সেখানে দেখা যাচ্ছে ফ্লুইডের একটা পোর্শন থাকতেছে, সেই জন্য আমরা সেই জিনিসগুলোকে বলতেছি মেইনলি হচ্ছে প্লাস্টিক ফ্লুইড। বা মনে করো যে বিভিন্ন রকমের মাড আছে, সেই মাড গুলো দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকতেছে, সেই জন্য আমরা বলতেছি মেইনলি প্লাস্টিক ফ্লুইড। এখন এই প্লাস্টিক ফ্লুইডের জন্য দেখা যাচ্ছে যে প্লাস্টিক ফ্লুইডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইডের আবার কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক আর এটা হচ্ছে থিক্সোট্রপিক সাবস্টেন্স। আইডিয়াল প্লাস্টিকটা কি এরকম? আইডিয়াল প্লাস্টিক হচ্ছে যেই প্লাস্টিকের জন্য হচ্ছে একটা শিয়ার স্ট্রেস থাকতেছে, আমাদের একটা সার্টেন লেভেলের শিয়ার স্ট্রেস এর ভ্যালু থাকবে, মানে একটা ইয়াইল্ড স্ট্রেস থাকতেছে, তারপরে সেই জিনিসটা ফেল হবে। আর সেই জিনিসটা একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করতেছে, একটা লিনিয়ার স্ট্রেস স্ট্রেইনের রিলেশনশিপ মেনটেন করতেছে, সেটাই হচ্ছে মেইনলি আইডিয়াল প্লাস্টিক। তার মানে আইডিয়াল প্লাস্টিকের জন্য যদি আমি রিলেশনশিপটা লিখতে চাই, তাহলে টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই, ডিইউ বাই ডিওয়াই তার মানে কি এখানে একটা রিলেশনশিপটা কি হচ্ছে লিনিয়ারলি, তাই না? প্লাস যেহেতু একটা কনস্ট্যান্ট কি বলা হয়েছে, একটা ডেফিনিট ইয়াইল্ড স্ট্রেস থাকতেছে, তার মানে প্লাস একটা কনস্ট্যান্ট থাকতেছে, বলা যায়। তার মানে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কি আমাদের এখানকার সি, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর একটা ছেদক অংশ থাকবে, যেটাই হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস এর ছেদক অংশ, যেটাকে আমরা বলতেছি কি ইয়াইল্ড স্ট্রেস। তারপর একটা লিনিয়ার রিলেশনশিপ, তার মানে একটা সরলরেখার সমীকরণ যেটা ওয়াই অ্যাক্সিস এ একটা ছেদ করবে, সেটাই হচ্ছে কি আইডিয়াল প্লাস্টিক। কারো কি কোনো সমস্যা আছে আইডিয়াল প্লাস্টিকে? স্যার আচ্ছা, তো তাহলে বলো তো আমাকে, আইডিয়াল প্লাস্টিকটা কি লিনিয়ার রিলেশনশিপ নাকি নন লিনিয়ার রিলেশনশিপ? স্যার লিনিয়ার। লিনিয়ার রিলেশনশিপ। এখন দেখো থিক্সোট্রপিক সাবস্টেন্সের জন্য দেখা যায় যে কি এখানে একটা ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালু থাকতেছে, কিন্তু এখানে কিন্তু একটা ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালু থাকতেছে। এটা একটা নন নিউটনিয়ান ফ্লুইড, কিন্তু এটা একটা তোমার কি হচ্ছে একটা ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালু থাকার কারণে এটা শুরু হচ্ছে কি এই পয়েন্ট থেকে, মানে ওয়াই অ্যাক্সিস এর ছেদ অংশ থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা নন লিনিয়ার রিলেশনশিপ হওয়ার জন্য এটা কার্ভেচার হয়ে গেছে। তার মানে থিক্সোট্রপিক সাবস্টেন্সের জন্য আমার ইয়াইল্ড স্ট্রেসের একটা ভ্যালু থাকতেছে, কিন্তু এটা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ। স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ, শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেনের মধ্যে, মানে ভেলোসিটি গ্রেডিয়েন্টের মধ্যে।
ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এখন চলে আসবো আমরা আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইডের লাস্ট ক্লাসে তোমাদের কিছু সংজ্ঞা দিছিলাম আমি। বলো তো আইডিয়াল ফ্লুইড আসলে কি জিনিস? স্যার ভিসকোসিটি থাকবে না। ভিসকোসিটি থাকবে না, আর ভিসকোসিটি থাকবে না, আর কি? স্যার আইডিয়াল ফ্লুইড পাওয়া সম্ভব না। হ্যাঁ, বুঝি না। স্যার আইডিয়াল ফ্লুইড পৃথিবীতে থাকা সম্ভব না, মানে সেটা পাওয়া যায় না আর কি। সম্ভব না, না মানে এটা আসলে রিয়েল লাইফে ইম্পসিবল, বাট খুবই সামান্য। আচ্ছা, আইডিয়াল ফ্লুইডে যেটা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে একটা ইনকম্প্রেসিবল হবে, কোন সারফেস, সেটা হচ্ছে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড হবে। সেটা কি? জিরো ভিসকোসিটি থাকবে। ভিসকোসিটি জিরো, তার মানে এই ইকুয়েশনে ভিসকোসিটি কোন জিনিসটা ডিনোট করতেছে? মিউ, তাই না? এখন মিউ যদি জিরো হয় তাহলে কি বলা যায়? আমার টাওয়ার মান কত আসবে? 0। টাওয়ার মান জিরো, তাই না? টাওয়ার মান জিরো মানে কি? দেখো আমাদের টাও কোনটা? ওয়াই অ্যাক্সিস, শিয়ার স্ট্রেসটাই তো হচ্ছে টাও। টাওয়ার মান জিরো হইতেছে কোন পয়েন্টে বলো তো? মূল বিন্দুতে এসে, তাই না? তাই তো? জি স্যার। এখন তাহলে যদি আমি আইডিয়াল ফ্লুইডের লাইনটা ড্র করতে চাই তাহলে কি হবে? আমার এমন ভাবে একটা লাইন ড্র করতে হবে যেই লাইনের মধ্যে আমার টাওয়ার মানটা জিরো থাকে। টাওয়ার মান জিরো থাকে কোন কোন লাইনে বলো তো? এক্স এক্সিসের যে লাইনটা, এটাই তো আমাদের টাওয়ার মান জিরো, তাই না? এই লাইন জুড়ে। তার মানে এটাই হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইড, যেখানে মিউ এর মানও জিরো, টাও এর মানও জিরো থাকতেছে। একই সাথে দেখো এইখানে যখন এটা একটা কি, এটা একটা স্ট্রেট লাইন, তাই না? এটা যখন একটা স্ট্রেট লাইন হচ্ছে তখন কি হচ্ছে? যখন স্ট্রেট লাইন হচ্ছে তার মানে কি আমাদের স্লোপ কত? তখন স্লোপ বলতে কি ডিইউ বাই ডিওয়াই বোঝায়। ডিইউ বাই ডিওয়াইটাও কত আসে বলো? কোন স্লোপ থাকে? জিরো। তার মানে হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইডের জন্য আমরা যখন এই গ্রাফ আঁকবো তখন সেটা কি হচ্ছে? একটা এক্স এক্সিস এর যে লাইনটা, স্ট্রেট লাইনটা, সেটাই হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইড। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি এই জিনিসগুলো বুঝে যাই, আমি এই জিনিসগুলোর সাথে চেষ্টা করেছি তোমাদের ইকুয়েশন গুলো একটু বোঝানোর, তারপর আমরা ইকুয়েশন গুলো এখন একটু আরেকবার দেখি। এখন দেখো তাহলে আমাদের আইডিয়াল ফ্লুইডের জন্য তাহলে টাওয়ার মান জিরো। কিভাবে জিরো আসতেছে? কারণ কি আমাদের মিউ এর মান যদি জিরো চলে আসে তাহলে এই ইকুয়েশনে মিউ এর মান জিরো বসালে আমার টাওয়ার মান জিরো চলে আসে। টাওয়ার মান জিরো আসা মানে কি? এটা এক্স এক্সিস এর যে রেখাটা, এক্স এক্সিস এর রেখাটাই হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইড। সো দ্যাট মিন্স আইডিয়াল ফ্লুইডের জন্য টাও ইকুয়াল টু জিরো। এখন নিউটনিয়ান ফ্লুইড। আচ্ছা, যার মাইক্রোফোন হচ্ছে অন করা সে একটু অফ করে রাখো, না হলে ক্লাসের ডিস্টার্ব হচ্ছে। এখন হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইডের জন্য তার মানে কি এই নিউটনের যে ভিসকোসিটি ল সেটা মেনটেন করবে, টাও ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। এটাই হচ্ছে নিউটনিয়ান ফ্লুইডের জন্য, তাই না? ইকুয়েশন। এখন হচ্ছে আইডিয়াল প্লাস্টিক। আইডিয়াল প্লাস্টিকে কি বলেছিলাম? আইডিয়াল প্লাস্টিকে এই নিউটনিয়ান ফ্লুইডের লটা তো মেনটেন করতেছে, সাথে কি হচ্ছে একটা ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালুটা থাকতেছে, সেটা কি আমাদের কনস্ট্যান্ট। কিভাবে? দেখো আমরা যদি এই গ্রাফে দেখি, দেখো এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, একটা স্ট্রেট লাইন, কিন্তু এই স্ট্রেট লাইনটা কি মূল বিন্দুগামী নাকি একটা ওয়াই এক্সিস কে ছেদ করেছে, তাই না? মূল বিন্দুগামী না, তার মানে হচ্ছে এটা একটা আইডিয়াল, এটা কি একটা আইডিয়াল প্লাস্টিক। আইডিয়াল প্লাস্টিক একটা ওয়াই এক্সিস কে ছেদ করেছে, তার মানে ওয়াই এক্সিস এর ছেদক অংশ থাকবে, মানে এই সি এর ভ্যালুটা থাকবে। এই সি এর ভ্যালুটাকে আমরা কি বলতেছিলাম? ইয়াইল্ড স্ট্রেস, যেটাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এরপরে চলে আসতেছে থিক্সোট্রপিক আর হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। থিক্সোট্রপিকের জন্য দেখো, থিক্সোট্রপিকে যেটা হবে, থিক্সোট্রপিকে একটা ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালুটা থাকবে। ইয়াইল্ড স্ট্রেসের ভ্যালুটা কি? একটা কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট মিন্স একটা কনস্ট্যান্ট প্লাস মিউ ডিইউ বাই ডিওয়াই, কিন্তু টু দি পাওয়ার এন। এখানে এন এর ভ্যালুটা কিন্তু 1 থাকতেছে না, এন এর ভ্যালু 1 ভিন্ন অন্য যে কোনো নাম্বার হইতে পারে। কারণ কি এন এর ভ্যালু কেন থাকতেছে? কারণ হচ্ছে জিনিসটা এন এর ভ্যালু যদি 1 হয় তখন কি একটা স্লোপ থাকবে, কিন্তু এন এর ভ্যালু 1 না হয়, এন এর ভ্যালু যদি ডিফারেন্ট ভ্যালু আসে 1 না হয়, তার মানে কি জিনিসটা কার্ভেচার, কতটুকু কার্ভেচার সেটা এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এজন্যই হচ্ছে এখানে টু দি পাওয়ার এন থিক্সোট্রপিক। কিন্তু নন নিউটনিয়ান ক্ষেত্রে দেখো কোনো কনস্ট্যান্ট থাকতেছে না, তার মানে নন নিউটনিয়ান ফ্লুইডটাও একটা কার্ভেচার আসবে, কারণ এখানে একটা ভ্যালু এন আছে, কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট না থাকার কারণে এটা শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। দ্যাট মিন্স এটার কোনো ইয়াইল্ড স্ট্রেস থাকতেছে না। ইকুয়েশন গুলো কি বুঝতে পারছো সবাই? ইকুয়েশন গুলো যদি বুঝে থাকো তাহলে এখন আমরা ম্যাথ করব।
জি স্যার। আচ্ছা, এখন দেখো এই নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য এই যে নন নিউটনিয়ান যে ফ্লুইডের যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে n এর ভ্যালুর দুইটা কেস আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দুইটা কেস কি কি? n এর মান কি কি হতে পারে? n এর মান হতে পারে গ্রেটার দেন 1, n এর মান হতে পারে কি লেস দেন 1। এখন কোন কেসের জন্য কোনটা? n এর মান যদি লেস দেন 1 তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সিউডোপ্লাস্টিক। n এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ডাইলেটেন্ট। ঠিক আছে, তো এখন আমরা চলে আসছি একটা এক্সাম্পলে। স্যার n এর মান কি 0 হতে পারে? হ্যাঁ, বলো। মানে স্যার tau = 1 এটা হলে কি হবে? n এর মান যদি 0 হয়। আচ্ছা, n এর মান যদি 0 চলে আসে তাহলে তখন কি চলে আসতেছে? টাউ এর মান 1 চলে আসছে। ঠিক আছে, টাউ এর মান যদি 1 চলে আসে তাহলে আসলে এখানে কোনো ফ্লুইডের মধ্যে এখানে দেখা যাচ্ছে না, কোনো ইকুয়েশন জেনারেট হচ্ছে না, কারণ টাউ এর মান 0 হলে একমাত্র আইডিয়াল ফ্লুইড হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। তো আমরা তাহলে এখন ম্যাথে চলে আসি। এখানে ম্যাথটা যদি আমরা খেয়াল করি, এই ম্যাথটা আমরা দেখব। বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ফ্লুইড। এটা তোমরা অলরেডি জেনে আসছো, আইডিয়াল ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক কি কি জিনিস, সেটা যে কোনো ভিসকোসিটি থাকবে না, কোনো সারফেস টেনশন থাকবে না, ইনকম্প্রেসিবল হবে, এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। এরপরে কি বলা হচ্ছে যে আমাদের এইটাই হচ্ছে মেইনলি ম্যাথ। দ্য জেনারেল রিলেশনশিপ বিটুইন শিয়ার স্ট্রেস এন্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট অফ এ ফ্লুইড ক্যান বি রিটেন অ্যাজ এইভাবে, where A, B, and N are constant that depend on the type of fluid and conditions imposed on the flow. Comment on the value of these constants so that the fluid may be behave as ideal fluid, Newtonian fluid, and non-Newtonian fluid. এগুলোর উপর আমাদের কমেন্ট করতে হবে, এই A, B আর N এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এখন প্রথমে আমরা এই ইকুয়েশনটা লিখে ফেললাম, এই ইকুয়েশনটা এখানে লিখলাম। এখন যদি আমরা প্রথম কেস মানে আইডিয়াল ফ্লুইডের কথা চিন্তা করি, আইডিয়াল ফ্লুইডের জন্য কি আছে ইকুয়েশনটা বলো তো? আইডিয়াল ফ্লুইডের জন্য আমরা কি টাউ 0, মিউ 0, তাই না? মিউ এর মানও 0, টাউ এর মানও 0। তাহলে মিউ এর মান 0, টাউ এর মান 0, তাহলে কি বলা যায়? তার মানে আমাদের এই এ এর মানও 0, বি এর মানও 0 বলা যায়, কারণ এটা কি কি ছিল ইকুয়েশনে? টাউ, সরি মিউ, আর বিটা কি ছিল? একটা কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। তাহলে লেখা যায় যে এ আর বি ইকুয়াল টু 0, এই জিনিসটা এখানে লেখছে। এরপরে চলে আসবো নিউটনিয়ান ফ্লুইড, 2 নম্বরে যেটা বলা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইডের জন্য আমরা ইকুয়েশনটা কি জানি? এটা তো আমরা একটু আগে দেখে আসছি ইকুয়েশনটা, তাই না? আর আমাদের ইকুয়েশন এখানে দেওয়া আছে কি? ইকুয়েশনটা দেওয়া আছে যে এটা। এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা একটা কম্পারিজন করা। দেখো আমাদের এখানে বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে কি কোনো কনস্ট্যান্ট আছে? না স্যার, নাই। কনস্ট্যান্ট নাই, তার মানে বি হচ্ছে 0। এখন দেখো এ হচ্ছে, এ মানে কত? এ মানে বোঝা যাচ্ছে কি? এ মিউ, আর ডিইউ বাই ডিওয়াই টু দি পাওয়ার এন। এখন এখানে আছে কত? ডিইউ বাই ডিওয়াই টু দি পাওয়ার 1, তার মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1, আর এটা হচ্ছে মিউ। তার মানে হচ্ছে আমরা যদি নিউটনিয়ান ফ্লুইডের সাথে খেয়াল করি, নিউটনিয়ান ফ্লুইডের জন্য দেখা যাচ্ছে যে আমার এন এর মান 1 আসতেছে, বি এর মান 0 আসতেছে, আর এ এর মান আসতেছে ভিসকোসিটি, মানে হচ্ছে মিউ অফ দা ফ্লুইড। ঠিক আছে, এখন আমরা চলে আসবো হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য এই ইকুয়েশনটাকে দেখতে হবে। নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য দেখা যাচ্ছে কি নন নিউটনিয়ান ফ্লুইড কখন হবে? নন নিউটনিয়ান ফ্লুইডের আমরা দুইটা জিনিস দেখে আসছি, একটা হচ্ছে ডাইলেটেন্ট আর হচ্ছে সিউডোপ্লাস্টিক। এখন ডাইলেটেন্ট কখন হবে? যখন আমার ইকুয়েশনটা কথা আছে, যখন আমার এই ইকুয়েশনে নন নিউটনিয়ান ফ্লুইডে কি হচ্ছে, এই ইকুয়েশনে বি এর কোনো মান থাকতেছে না। কারণটা কি? এই যে একটু আগে আমরা ইকুয়েশন দেখে আসছি, নন নিউটনিয়ান ফ্লুইডে কোনো কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট নাই। তার মানে কি সেটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, কিন্তু কার্ভেচার আছে। কার্ভেচার আছে মানে কি এন এর ভ্যালু থাকবে, তাই না? সেটা হতে পারে 1 এর, সেটা 1 এর সমান হলে কি হবে? 1 এর সমান হলে হয়ে যাচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, কিন্তু সেটা 1 এর বড় হইতে হবে অথবা 1 এর অপেক্ষা ছোট হইতে হবে, তাই না? সো তার মানে কোনো কনস্ট্যান্ট নাই, মানে কি আমাদের বি এর মান 0। এই ইকুয়েশনে বি এর মান 0 হবে নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য, তাই না?
এখন জি স্যার। n এর মান যদি 1 অপেক্ষা বড় হয় বা 1 এর তো সমান হতে পারবে না, 1 এর সমান হলে সেটা হয়ে যাচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। কারণ কি? কারণ হচ্ছে সেটা লিনিয়ার সম্পর্ক হয়ে যাচ্ছে। তার মানে n এর মান যদি 1 অপেক্ষা বড় হয় তাহলে কি হবে? ডাইলেটেন্ট। একটু আগে আমরা পড়ে আসছি, এই যে এখানে পড়ে আসছি ডাইলেটেন্ট কখন? যখন n এর মান 1 অপেক্ষা বড় হচ্ছে। আর সিরোপ্লাস্টিক কখন? যখন n এর মান 1 অপেক্ষা ছোট হচ্ছে। সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে। তার মানে n এর মান যদি 1 অপেক্ষা ছোট হয় কিন্তু b আবার যখন 0 আসবে ইকুয়েশনে তখন সেটা হচ্ছে সিরোপ্লাস্টিক। এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের বি নাম্বারটা কমপ্লিট। এখন আমরা দেখবো হচ্ছে সি নাম্বার ম্যাথটা। সি নাম্বার ম্যাথে বলা হয়েছে ইন্ডিকেট ওয়েদার দ্য ফ্লুইড অফ উইথ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইজ আ নিউটনিয়ান অর নন নিউটনিয়ান। আমাদেরকে এই 1 নাম্বার 2 নাম্বার এগুলো দেখে বলতে হবে এটা কি নন নিউটনিয়ান ফ্লুইড নাকি নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে? আর এখানে কি ছিল? এখানে হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইডের জন্য কিরকম হতে পারে, ইকুয়েশনের কোন কোন ভ্যালু কি আসবে, এ বি মানগুলো আমাকে বের করতে বলছে। বাট এখানে বলে দেওয়া আছে, আমাকে ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বলতেছে যে এই ইকুয়েশন গুলো কি নিউটনিয়ান ফ্লুইড এই ফ্লুইডের জন্য নাকি নন নিউটনিয়ান ফ্লুইড, সেটাকে আমাদের দেখতে হবে। সো একইভাবে আমরা ইকুয়েশনটাকে লিখে ফেললাম। দেওয়া আছে, এই দেওয়া আছে ইকুয়েশনটা লিখলাম, জাস্ট গিভেন। ঠিক আছে? এই দুটো ইকুয়েশন এখানে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমাদের আগের ম্যাথে আরেকটা জিনিস একটু দেখানো হয়নি। আরেকটা হচ্ছে যে নন নিউটনিয়ান ফ্লুইডে দেখো আমাদের এই ইকুয়েশনে n এর মান যদি 1 হয় আর একটা কনস্ট্যান্টও থাকে তাহলে কি বলা যায় বলো তো? এই ইকুয়েশনে n এর মান 1 প্লাস একটা কনস্ট্যান্ট আছে। তার মানে কি বলো তো? দেখো আমাদের এখানে একটা কনস্ট্যান্টও আছে, আবার এই আইডিয়াল প্লাস্টিকের জন্য কি n এর মানটা কি 1 না? স্যার এটা আইডিয়াল প্লাস্টিক হবে? আইডিয়াল প্লাস্টিকের কেস, এই যে আইডিয়াল প্লাস্টিকের কেস, তার মানে হচ্ছে আইডিয়াল প্লাস্টিকের জন্য এই যে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, yield স্ট্রেস। আর n এর মানটা কি তখন 1 থাকতেছে, তাই না? এই du/dy টু দি পাওয়ার 1। আচ্ছা, তো এটা নিয়ে আর বলার কিছু নাই, কারণ এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি একটু আগে। সো এখন আমরা সি তে দেখবো। সি তে তাহলে আমরা প্রথম ইকুয়েশন, যেটা প্রথম 1 নাম্বারটা আমরা দেখবো। এই ইকুয়েশন দুটো আমরা লিখে ফেললাম, ইকুয়েশন দুটো জাস্ট লিখছি। এখন আমাদেরকে চেক করতে বলছে নিউটনিয়ান নাকি নন নিউটনিয়ান। নিউটনিয়ান নাকি নন নিউটনিয়ানের জন্য আমাদেরকে ইকুয়েশনটা কোন ইকুয়েশন দিয়ে জাস্টিফাই করতে হবে? এই ইকুয়েশনটা দিয়ে আমাদের জাস্টিফাই করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তোমরা দেখো তো এখানে এই দুটো ইকুয়েশন লেখা হয়েছে, তার মানে কি আমার du/dy টা লাগবে, তাই না? du/dy লাগবে, তার মানে কি আমাদের u এর যে ভ্যালুটা আছে সেটাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। সেটাকে যদি ডেরিভেটিভ করি, এই ইকুয়েশনটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এই জিনিসটা পাই, তাই তো? তাহলে তাও ইকুয়াল টু মিউ du/dy এর জায়গায় এই du/dy এর যে ভ্যালুটা পাইছি সেটা আমরা এখানে বসায় দেব। কারো কি কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, তো তাহলে দেখো তোমরা তোমরা তাহলে কি আমরা হচ্ছে এই ডিইউ বাই ডিওয়াই এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, এই যে আমরা ডেরিভেটিভ করে যেটা পাইছি। এখন বসানোর পর আমরা এরকম একটা ফর্ম পাইতেছি। তাহলে টাউ ইকুয়াল টু 2 মিউ c3y প্লাস মিউ c2। এখন দেখো আমরা এই জিনিসটাকে কম্পারিজন করবো এটার সাথে কম্পেয়ার করে আমরা বলবো এটা কি নিউটনিয়ান নাকি নন নিউটনিয়ান। এখন এটার সাথে এটা যদি কম্পেয়ার করি তাহলে দেখো এ ওয়াই, তার মানে ওয়াই এর সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে এ, তাহলে ওয়াই এর সাথে যেই সহগটা আছে এই পুরোটাকে কি বলা যায়, এ। আর এখানে বি একটা কনস্ট্যান্ট, যেটা বি, এই পুরো জিনিসটা হচ্ছে একটা বি, তাই না? তাহলে বলতো যে আমাকে বলেছে কি, আমাকে বলেছে যে সেটা নিউটনিয়ান অর নন নিউটনিয়ান। তাহলে বলো যে এই ক্যারেক্টারিস্টিক যেই বহন করতেছে, এই যে আমরা যে পাইলাম এটা কি একটা কনস্ট্যান্টও থাকতেছে প্লাস এখানে, তার মানে ইকুয়েশনটা হচ্ছে এরকম এখানকার টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই প্লাস কনস্ট্যান্ট, তাই তো? তার মানে এটা কি আইডিয়াল ফ্লুইডের একটা ইকুয়েশন। এখানে যেই ফিনোমিননটা ঘটতেছে সেটা কি এটার মতো, তাই না? তার মানে জিনিসটা হচ্ছে একটা আইডিয়াল ফ্লুইড। এই যে এখানে বলা হয়েছে তার মানে সেটা হচ্ছে একটা আইডিয়াল ফ্লুইড। বুঝতে পারছো সবাই? যেখানে এটা নির্দেশ করতেছে এই ভ্যালুটা হচ্ছে এ আর এই ভ্যালুটা হচ্ছে বি। এখন এর পরবর্তী যেটা সেটার জন্য দেখবো, এখানেও দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন আমরা ফার্স্টে লিখে ফেলি। টাউ এর জন্য এটা, ইউ এর জন্য এই ভ্যালুটা। সো আমাদেরকে যদি জানতে হয় নিউটনিয়ান নাকি নন নিউটনিয়ান, তাহলে কি করব, ফার্স্টে হচ্ছে ইউটাকে ডিইউ বাই ডিওয়াই ওয়াই এর পার্সপেক্টিভে ডেরিভেটিভ করে ফেলবো। সো ডেরিভেটিভ করার পরে আমরা এরকম একটা জিনিস পাইলাম। জিনিস পাওয়ার পরে এখন আমরা যেটা করব, এই ইকুয়েশনের ডিইউ বাই ডিউ এর ভ্যালুটা বসায় দিব। বসায় দেওয়ার পরে এরকম একটা ভ্যালু পাইছি। এখন দেখো আমাদের কি, আমাদের এ ওয়াই টু দি পাওয়ার সামথিং, দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার সামথিং, এখানে এন এর একটা ভ্যালু আছে। সো এন এর ভ্যালুর জন্য বলা যাচ্ছে কি এখানে কি জিনিসটা কি হচ্ছে, কার্ভেচার হয়ে যাচ্ছে, তাই না? নিউটনিয়ান ফ্লুইডের জন্য কি হচ্ছে, এন এর ভ্যালুটা 1 থাকতেছে, বাট এখানে এন এর কোনো ভ্যালু 1 থাকতেছে না। তার মানে এটা কি একটা নন নিউটনিয়ান ফ্লুইড। তার মানে এখানে হচ্ছে একটা নন নিউটনিয়ান ক্যারেক্টারিস্টিক্স গুলো বহন করবে। বুঝতে পারছো সবাই? কারো কি কোথাও কোনো সমস্যা আছে ম্যাথ দুইটার? আচ্ছা, এখন চলে আসবো টেম্পারেচারের সাথে ভিসকোসিটি সম্পর্ক। লিকুইডের ক্ষেত্রে দেখা যায় যে টেম্পারেচার যত বাড়ায় লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি তত কমে, আর গ্যাসের ক্ষেত্রে বাড়ে। কারণ কি, লিকুইডের ক্ষেত্রে যখন খেয়াল করব তখন দেখা যাবে যে মলিকুলার গুলোর কোহেশন, ঠিক আছে, ইন্টার মলিকুলার কোহেশন গুলো তখন কমে যাচ্ছে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, সেই জন্য লিকুইডের ভিসকোসিটিটা কমে যাচ্ছে। আর অপরপক্ষে যদি গ্যাসের ক্ষেত্রে খেয়াল করি, গ্যাসের ক্ষেত্রে দেখা যাবে যে টেম্পারেচার যখন বাড়াবো তখন যে ইন্টার মলিকুলার গুলোর মধ্যে যে তোমার তাদের মধ্যে যে অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তার মানে একটার সাথে আরেকটা ধাক্কা লাগার পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে তাদের ভিসকোসিটিটা কি হবে, ইনক্রিজ করবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে ইফেক্ট অন প্রেসার। হ্যাঁ স্যার 1টা বাজে, আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, একটু ওয়েট করো, এই যে এতটুকুই শেষ ক্লাস। আচ্ছা, ইফেক্ট অফ প্রেসার অন ভিসকোসিটি। আচ্ছা, ভিসকোসিটির ক্ষেত্রে দেখা যায় যে প্রেসারের সাথে সাথে প্রেসারের চেঞ্জের সাথে ভিসকোসিটির উপরে খুব একটা ইফেক্ট ফেলে না। মানে শুধুমাত্র দেখা যাচ্ছে কিছু অয়েলের ক্ষেত্রে শুধুমাত্র প্রেসার বাড়ালে ভিসকোসিটিটা বাড়ে। এই ক্ষেত্রে ইন জেনারেল ভিসকোসিটির প্রেসারের চেঞ্জের সাথে ভিসকোসিটির এরকম কোনো চেঞ্জের কন্ডিশন দেখা যায় না। এতটুকু হচ্ছে আজকাল আছে। তোমাদের কি কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে